আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমি কয়েকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তার আগে বলিনি, এই গল্পগুলো আমাদের এই ভয়েস অফ মুগ্ধ চ্যানেলের জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় লেখিকা হোসনিয়ারা হাসি আপু। আমাদের সকলের পক্ষ থেকে আপুকে জানায় জাযাকিল্লাহ খয়রান। তাহলে চলুন আর দেরি না করে আমরা সরাসরি গল্পে চলে যাই। বিবাহ বিভ্রাট। তাওসিফের কথা। বাসর ঘরে ঢুকে হকচকিয়ে গেলাম। অনেক লোকজন, তবে অচেনা কেউ নন। এলাকার বেশ দাপুটে মানুষ, ইসমাইল আনসারি, সাথে তার বড় ভাই ইসহাক আনসারি, নিজের বাপ ভাইয়েরাও আছেন। হঠাৎ করে মনে পড়ল আজ দুপুরে মেহমান আসবে, আম্মা বলেছিলেন। বাজারের বিশাল লিস্টটা কাল আমাকে ধরিয়ে দেওয়া হয়েছিল। ব্যাচেলর হওয়ার সুবাদে যার যত ফাই ফরমায়েশ অবলীলায় কাঁধের ওপর চলে আসে। এই বড় ভাইয়া ডাকছেন উদ্বিগ্ন গলায়, তাওসিফ, এখানে ভালো চাইল্ড স্পেশালিস্ট কে আছে? একটা অ্যাপয়েন্টমেন্ট করে দে না ভাই, অরিনের টনসিল ফুলছে। ওইদিকে মেজো ভাই এনে ওনার কন্যাকে ধরিয়ে দিচ্ছেন, যা তো জেবাকে নিয়ে মেহেদি গ্লিটার ফিটার কি নাকি লাগবে, একটু কিনে দে তো। বোনজামাইদের ঈদের যাবতীয় গিফট কেনো, সেটাও তাওসিফ। কাঁচা বাজার, তেল নুন দরকার, আম্মার ঔষধ ফুরিয়েছে, এই অধমকেই ছুটতে হয়। এত এত ফ্যামিলি টাইপের ভেতরে কিঞ্চিত সময় বের করে দাওয়াতি কাজে বেরিয়েছিলাম বন্ধুদের সাথে। ভুলে গিয়েছিলাম দুপুরের আয়োজনের কথা। আব্বা এসে এক পাশে টেনে নিলেন। কই ছিলে? ফোন ধরো না। সরি আব্বা, সাইলেন্ট করা ছিল। আসো, ওনাদের সাথে পরিচিত হও। পাড়ার মুরব্বী হিসেবে ওনাদের পথে ঘাটে সালাম দিচ্ছে আসতে যেতে। নতুন করে পরিচয়ের বিষয়টা কোন দিকে যাচ্ছে আন্দাজ করতে পারছি। দীর্ঘশ্বাস চেপে আব্বার পেছন পেছন গেলাম। এই যে আমার ছোট ছেলে ভাই সাহেব, তাওসিফ। আমি সালাম দিতে ইসমাইল সাহেব উঠে এসে একেবারে জড়িয়ে ধরলেন। আরে, আপনার ছেলেকে নতুন করে আর কি চেনাবেন? ও কি শুধু আপনার ছেলে নাকি আমাদের এলাকার গর্ব? দুই চার কথার পর অন্দরের ভেতর থেকে ডাক এলো। ভাসতে ইয়ামিন এসে বলল, চাচ্চু, তোমাকে দিদা ডাকছে। আমি আরেকটু বড় আকারে দীর্ঘশ্বাস ফেললাম। বাহিরের পুরুষ সমাদর সহ্য হলো, অন্তরের নারী সমাদর তো আমার পোষাবে না। আমার মা জননী তো জানেন, তবে শতভাগ মানতে চান না। যা ভেবেছিলাম। আম্মার ঘরে অন্য মহিলা কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সংখ্যায় তারা কতজন ঠিক বোঝা না গেলেও একের বেশি তো বটেই। আমি সাবধানে পাশ কাটিয়ে নিজের ঘরে চলে এলাম। আমাদের বাড়িটা বেশ বড়, সেকেলে ডিজাইনে করা দাদার আমলের বাড়ি, একটু এলোমেলো। এতগুলো ভাই বোন বড় হয়েছে এখানে। ভাইয়েরা চাকরি সূত্রে আর বোনেরা বৈবাহিক সূত্রে বাড়ি ছেড়েছে। বছরে 2-3 বার সুযোগ হয় একসাথে হবার। সিঙ্গেল হবার সুবাদে কেবল আমি সুযোগ পেলেই বাড়ি চলে আসি। ভাইদের মধ্যে ছোট হলেও আমার ছোট একটা বোন আছে। বড় 2 ভাইয়ের পরে 2 বোন থাকায় তাদের সাথে বয়সের ফারাকটা বেশ বড়। ভাবিরা যখন বউ হয়ে আসেন তখন আমি মাত্র হাই স্কুলে উঠেছি। নেহাত বাচ্চা ছেলে। মুশকিল হলো আরেকটু বড় হবার পর যখন তাদের সাথে পর্দা করার জরুরত হলো, বাড়ির সবাই বেশ নাখোশ হলো। বাড়ির মেয়েরা ঘরের বাইরে যেতে বোরকা পড়ে। এ বাড়ির পর্দার হালত ছিল ঠিক এতটুকুই। আম্মা বললেন, ভাবিরা তোকে ভাত তুলে খাইয়েছে কতদিন, বড় ভাবিরা তো মায়ের মতো, পর্দা লাগে নাকি? হ্যাঁ, নাবালক বয়সে এক্সামের সময় তাড়াহুড়ো থাকলে বড় ভাবি অনেক সময় জোর করে খাওয়াতেন, সেটা সত্য। কিন্তু তাতে তো শরীয়তের ফরজ বিধান শিথিল হয় না। আম্মা তা মানতে নারাজ। তর্কাতর্কি করে ফায়দা নেই। যদি না করো নিজ থেকে উপলব্ধি করো। কাজেই দিন শেষে আমি যেন নিজ গৃহে পরবাসী। ভাবিদের উপস্থিতিতে যতটা সম্ভব মুখ নত করে মুখোমুখি হবার পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করি। বাড়িতে ঢুকি সজোরে সালাম দিয়ে। ওনারাও আমার অস্বস্তি বুঝে খাটান না। বড় ভাবি বিশেষ করে আমাকে অনেকটাই ছোট বয়সে পেয়েছেন বলে এখনও তুই বলে সম্বোধন করেন। ঠাট্টা করে বলেন, তোর পিচ্চি বউ ঘরে আনলে ভাসুরদের সামনেও আসতে দিবি না নাকি? আমার হয়ে জবাব দেয় সানজিদা, আমার ছোট বোন। জি ভাবি, দেবর ভাসুরদের সাথে তো পর্দার সম্পর্কই, তাই না? বাড়ির লোকজনের ভেতরে কেবল এই বোনটাই আমাকে বোঝে। আরও একদিক থেকে সে অন্যরকম। আমরা সবগুলো ভাই বোন ফর্সা হলেও সানজির রং শ্যামলা। মন মতো বর খুঁজে পেতে অনেক সময় লেগেছে। ওর জন্য অপেক্ষায় থেকে আমারও বিয়ে করা হয়ে ওঠেনি। তবে বড় ভাই হিসেবে আমি পরিবারের সাথে যুদ্ধ করেই পরহেজগার ছেলের হাতে তুলে দিয়েছে ওকে। বড় বোনদের পরিবারে পর্দার হালত জরাজীর্ণ। তাদের বিয়ের সময় অল্প বয়সের অজুহাতে আমার মতামত দেবার পরিস্থিতি ছিল না। সানজির বিয়ে হয়েছে 6 মাস হলো। এরপর থেকে মাতাজান উঠে পড়ে লেগেছেন এই হতভাগার পেছনে। তার সর্বশেষ পুত্রবধূ চাই অতি শীঘ্র, আর তাকে হতে হবে সর্বগুণ সম্পন্না, সর্বোপরি অপরূপা সুন্দরী। আমার কাছে বাহ্যিক সৌন্দর্য অপেক্ষাও বড় বিবেচ্য বিষয় রয়েছে পাত্রী বাছাইয়ে। সেটা সানজি বোঝে না আমার জননী। আম্মাকে বলেই ফেললাম, সুন্দর বলতে আপনি আসলে কি বোঝেন? সুন্দর বলতে কি বোঝে লোকে?
আমার অন্য বেটার বউরা যেমন লম্বা ফর্সা, মুখের দিকে চেয়ে লোকে বলবে, হ্যাঁ খানবাড়ির বউরা সুন্দর বটে। আমি হতাশায় মাথা নাড়ি। আপনার বক্তব্য অনুযায়ী আমাদের সানজি তবে একদমই অসুন্দর, তাই না? মাহফুজ এমন বউ পেল, আফসোস। আমার নাখোশ হন, কই সানজি আর কই অন্য বাড়ির মেয়ে। আমার সানজিদার রং সামান্য ময়লা, তাই বলে কি দেখতে মন্দ? চোখ মুখ যেমন কাটা কাটা তেমনই তার আদব আকলাক। এমন ভালো মেয়ে কয়টা আছে? মাহফুজের ভাগ্য এমন বউ পেয়েছে। আমি মিটমিট করে হাসি মায়ের পক্ষপাতিত্বপূর্ণ বক্তৃতা শুনে। নরম গলায় বলি, ভালো মেয়ের জন্য ফর্সায়িত হতে হবে। আপনার যুক্তিটা তো তাহলে আপনি মানছেন না। আমার জন্য ওরকম বাহ্যিক সৌন্দর্য খোঁজা বাদ দিন আম্মা। আমার কাছে ভালো জীবনসঙ্গীর সংজ্ঞা অন্যরকম। এত বোঝানোর পরেও আম্মা নিবৃত্ত হননি। মাঝে মাঝে বায়োডাটা ধরিয়ে দেন, ছবি দেখতে ডাকেন। আমি উল্টো করে রেখে দিই। মেয়ে দেখার প্রস্তাবও 2-4টা অগ্রাহ্য করেছে। আগে তো প্রাথমিক বিষয়গুলো মিলতে হবে। মনস্থির হলে তবে না পাত্রী দেখা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই দেখি সানজি এসে দাঁড়িয়েছে, হাতে টাওয়েল। বিয়ের পর প্রথম ঈদ, তবুও বাপের বাড়িতে আছে সে। মাহফুজ 3 মাসের জন্য দেশের বাইরে আছে ট্রেনিংয়ে, কড়া নির্দেশ দিয়ে গেছে। তার অনুপস্থিতিতে সানজি বাবা মায়ের কাছে থাকবে, কারণ শ্বশুরবাড়িতে পর্দার অনুকূল পরিবেশ অনুপস্থিত। আমি টাওয়েল নিতে নিতে বললাম, আম্মা নাকি ডেকেছেন? ও ঘরে যেতে চাচ্ছি না। আম্মাকে গিয়ে বল আমি এখানে অপেক্ষা করছি। ঘটনা তো প্যাচ খাইছে ভাইয়া, বুঝতেছ না? ফিচেল গলায় বলল সানজি। বলতো কি হয়েছে? সানজি ফিসফিস করে, তুগলকি কাণ্ড। তুমি তো পাত্রী দেখবা না, তাই পাত্রীকে এখানে আনা হয়েছে। আমি হতভম্ব হয়ে বললাম, পাত্রীটাকে? ইসমাইল চাচার মেয়ে? মেয়ে যাবেন, একদম আম্মা যেমন চায়। মিল্লা গেছে খাপের খাপ। মার খাবি সানজি, ভাইয়ের সাথে মস্করা? সত্যি কথা বললাম, মস্করা কই? আর আমি যেমন চাই তার কি হবে? ইস্তেখারা করো ভাইডি, আমারে জিজ্ঞেস করে লাভ কি? বইলা গেলাম কাহিনী, রেডি হও। আম্মাজান কিন্তু তাকে নিয়ে আসতেছে। বাই বাই, খবর দিয়ে আসি তুমি যে এখানে। একগাল হেসে চলে গেল সানজিদা। সত্যি সত্যি কিছুক্ষণ পর আম্মা এলেন। সাথের মেয়েটা হয়তো মেহজাবিন হবে। সারা ঘর মেয়েলি পারফিউমের ঘ্রাণে ভরে গেল। চোখাচোখি হতেই আমি নজর ঘুরিয়ে দাঁড়ালাম। আম্মা হাসি মুখে বললেন, দেখ এই হলো মেহজাবিন, তোর ইসমাইল চাচার মেয়ে। একসাথে কত খেলেছিস ছোটবেলায়, এসে অবধি তোর কথা জানতে চাচ্ছিল। বসত মামুনি, আমি একটু নাস্তা নিয়ে আসি তাওসিফের জন্য। বাইরে থেকে মাত্র এলো, খায়নি কিছুই। আমাকে দ্বিতীয় সুযোগ না দিয়ে আম্মা চলে গেলেন। মেহজাবিন অবলীলায় আমার বিছানার উপরেই বসল। বিরক্ত লাগছে খুব। পারফিউমের গন্ধ তো সহজে যাবে না। কি চরম অস্বস্তিকর পরিস্থিতি। আমি গলা উঁচিয়ে সানজিকে ডাক দিলাম। মেহজাবিন হাসি মুখে বলল, আমাকে চিনতে পারছেন না? আমি তাকিয়ে আছি অন্যদিকে। চিনেছি। এত আনইজি ফিল করছেন কেন? ছোটবেলায় সাতচারা খেলেছি কত, মনে নাই? সানজি আসায় আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। তবে আম্মা কাজের মেয়ের হাতে চা নাস্তা সহ ফিরে এসে ততটাই অসন্তুষ্ট হলেন। ধমক দিলেন সানজিকে, তুই এখানে কেন? আমি ডেকেছিলাম, ড্রয়িং রুমে যাচ্ছি, তোমরা কথা বলো। আমি চলে এলাম। পুরুষদের আপ্যায়ন পর্বে হাত লাগালাম। ললনাথের সন্তর্পণে এড়াতে পিচ্চির দল সামলানোর নাম করে চলে এলাম বাসার বাইরে। ঘুমাতে এসে দেখি সারা ঘরে সেই পারফিউমের ঘ্রাণ। কি আর করা, নাক মুখ কুচকে মশার ঔষধ স্প্রে করে দিলাম। দরজা বন্ধ করে রেখে গেছি। পিচ্চির দল ঢুকে লাফালাফি করে গ্লাস জগ ভেঙে একাকার। আম্মা এলেন ঘরে, কাজের মেয়ে জমিলাটার সাথে। ঝাড়ু দিয়ে পরিষ্কার করাচ্ছেন। আমাকে টেনে এনে গলা নামিয়ে বললেন, মেয়েটাকে দেখলি? কার কথা বলছো? জমিলা? নিরীহ মুখে জানতে চাইলাম, যেন ভাজা মাছ উল্টে খেতে জানি না। থাপ্পড় খাবি বদছেলে? মেহজাবিনের কথা বলছি, সুন্দর না? আপনি যখন বলেছেন তবে তো সুন্দরী। মানে? আপনার চোখে সুন্দরী খেতাব পেতে উন্নত মানের সৌন্দর্য লাগে। আম্মা ভ্রুকুচকে বললেন, তোর সমস্যা কি? মেয়ে এখন হিজাব পরে, বিয়ের পর বোরকা পরবে তুই যেমন চাস। আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম, সে হয়তো বোরকা পরবে, পারফিউম মাখা বন্ধ করবে আমার কথায়, কিন্তু সেটা হবে সাময়িক আম্মা। তার মনের ভিতরে কি পর্দা থাকবে? একটা মেয়ে নিজে থেকে বোরকা পরতে চাইছে, আগ্রহের অভাব কোথায় দেখলি? অভাব যা দেখার আমি তো দেখে নিয়েছি আম্মা। কিসের অভাব? সংকোচ, জড়তা, লজ্জা, যেভাবেই বলেন। এটা কেমন কথা? আমি জমিলের দিকে ইঙ্গিত করলাম। ওই যে ভাঙা জগটা দেখছেন, ওটা আর জোড়া দিতে পারবেন আম্মা? লজ্জা জিনিসটাও তেমন। লজ্জাশীলতা ভেঙে লজ্জাহীন হওয়া যায়, তবে যার ভেতর থেকে লজ্জা ফুরিয়ে গেছে তাকে তা ফিরিয়ে দেওয়া যায় না। তার কাছে পর্দা কেবলই একটা বাহ্যিক অনুষঙ্গ মাত্র। আপনি চান আমি দায়ুস হই? আম্মা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, তোমার মারফতি থিওরি আমি বুঝি না। মেয়ে আমার পছন্দ। আগামী শুক্রবার ওদের ওইখানে যাবার দাওয়াত দিয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আক্ত করে ফেলব। তোমার ইচ্ছে অনুযায়ী তারা মসজিদে আয়োজন করবে, বড় কোনো অনুষ্ঠানও করবে না। আর কি চাও? তুমি করে বলছেন মানেই তো চেতেছেন। কিন্তু আমি নিরুপায়।
আপনি আমার উপর চাপিয়ে দেবেন সব। বিয়েটা ছেলে খেলা না তাওসিফ, আমাদের পরিবারের সাথে যায় এমন পরিবার ছাড়া আমরা সম্বন্ধ করতে চাই না। তুমি তো আগেও কত প্রস্তাব রিজেক্ট করেছ। বেশ, আমি যাব আপনাদের সাথে, তবে মেয়ের সাথে সরাসরি কথা বলার পর জানাবো আমি বিয়ে করব কিনা। অসন্তুষ্ট আম্মাজান কটমট করে চেয়ে বেরিয়ে গেলেন। আমি রাতে অনেক সময় নিয়ে ইস্তেখারার সালাত আদায় করলাম। তাহাজ্জুদের সালাতে যাবতীয় আরজি পেশ করলাম আমার রবের সমীপে। আমার জন্য আমার রবে যথেষ্ট। 2-3 দিন খুব ভাবলাম। সবার ঈদের ছুটি ফুরোবার পথে। ভাবিরা সকাল বিকাল শপিংয়ে দৌড়াচ্ছেন। সাদামাটা বিয়ের সত্যিকারের হাল দেখে আমি অভিভূত। হঠাৎ করে মাথার ভেতরে কূটনৈতিক চিন্তাধারার উদয় হল। চুপি চুপি সানজিকে ডেকে আনলাম। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। সানজি বেশ ভিলেন্টিক হাসি দিয়ে ফোন হাতে চলে গেল। এবার কেবল অপেক্ষা। মনে মনে দৃঢ়স্বরে আওড়াচ্ছি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তাহমিনার কথা। মেহজাবিনের ফর্সা হাতে মেহেদি দিতে বসেছি। ও বেশি ফর্সা বলে পাশাপাশি আমার হাতগুলো একটু বেশি কালো দেখায়। নিজেই মনে মনে হাসলাম। আসলে তো আমি শ্যামলা, কেনই বা মিছে অজুহাত খোঁজা। আমাদের ঘিরে বসেছে আরও 2-3 জন কাজিন। মাইশা বলল, মেহজাবিন আপুর হাতে এত রং হয়, আমার হাতে তো হয় না। নাফিসা একটু পড়ুয়া টাইপ, গম্ভীর মুখে জ্ঞান দিল, রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি থাকলে রং কম হয়। আসলেন পণ্ডিত। ঝগড়ার আশঙ্কায় আমি ওদের উঠিয়ে দিলাম। যা গিয়ে শুয়ে পর সব। কাল আপুর বিয়েতে মজা করতে চাইলে তাড়াতাড়ি ঘুমোতে হবে, ঠিক না? সবাই চলে গেলে আমি হাত পা টানা দিয়ে বসলাম। হাত আর ঘাট টনটন করছে। ব্রাইডাল মেহেদি দিতে বসেছে। 2 হাত পুরোটা ভরে গেছে। এরপরেও সন্তুষ্ট নয় মেহজাবিন। এখানে দাও ওখানে দাও বলেই যাচ্ছে। আমি হাই চেপে বললাম, আর কত নিবি আপু? না হয় একটু কষ্ট করলে ছোট বোনের জন্য। মেহজাবিন আমার ছোট চাচার মেয়ে, বয়সে বছর 3-এর ছোট। 1 বছর ড্রপ করে ইন্টার পাস করেছে। এবারের মেয়েগুলো পাল্লা দিয়ে রূপবতী। মাঝখান থেকে আমি হয়ে গেছি দলছুট। আমার আব্বার অর্থনৈতিক অবস্থাও ছোট চাচাদের মতো এতটা ভালো নয়। আব্বা স্কুলে পড়ান, বিকেলবেলা বসেন নিচের বইয়ের দোকানে। আমি স্থানীয় কলেজ থেকে অনার্স পাশ করেছি। এখন ঘরে বসে 2-4 জন ছাত্রী পড়াই। রঙের জৌলুস না থাকা আল্লাহর দান। তথাপি আমার আরেকটা বড় ত্রুটি আছে। আমি যথাসম্ভব শরঈ পর্দা মেনে চলি। চাচারা 2-4টা সম্বন্ধ এনেছেন যেমন তেমন। পর্দার ব্যাপারে সমর্থন না থাকায় আমি রাজি হইনি। সবার জোরাজুরিতে আপাদমস্তক বোরকা নিকাবে ঢেকে পাত্রপক্ষের সামনে হাজির হয়ে কেবল অসন্তোষ কুড়িয়েছি। বাড়ির লোকজন আমার উপর মহাবিরক্ত। আমার কাজকাম নাকি বাড়াবাড়ির পর্যায়ে পড়ে। এমনিতেই সুশ্রী উজ্জ্বল নই, তাতে এ যুগে এমন পশ্চাদপদ মন মানসিকতা নিয়ে চললে আমার বিয়ে হওয়া নাকি মোটামুটি অনিশ্চিত। এত এত প্রতিকূল পটভূমিতে কেবল একজনের সমর্থনে আমি টিকে আছি, তিনি আমার বাবা। উপযুক্ত পাত্র না পেলে তিনিও আমাকে পাত্রস্থ করতে সম্মত নন। তার কথা হলো, তাকওয়াবান ছেলে না পেলে মেয়েকে অবিবাহিত রাখাও ভালো। বেপর্দা পরিবারে কন্যা সমর্পণ করে আরও বিপদ ডেকে আনা। কাজেই আমাকে রেখে বিয়ে হচ্ছে মেহজাবিনের। সে চরম পুলকিত। অষ্টাদশীর তরল মনে কিছুটা গর্বের ছোঁয়া। আমাকে ঈর্ষান্বিত করার ছেলে মানুষের প্রয়াস থেকেই হবু স্বামীর গুণকীর্তন করে চলেছে বকবক করে। উফ আপু, উনি দেখতে মাশাল্লাহ কি দারুণ। আসলে একবার উঁকি দিয়া দেখো। আমি গম্ভীর মুখে বললাম, ভালো করে জানিস আমি কারো বর দেখা তো দূরে থাক, অন্য পুরুষ মানুষও উঁকি দিয়ে দেখতে যায় না কখনো। তাও ঠিক, জানো দূর থেকে বহুবার দেখেছি। সামনাসামনি দেখে আমি আরও ফিদা। দাড়িটা একটু বেশি লম্বা, ব্যাপার না, বিয়ের পর একটু ছোট করতে বলবো। আমার মেহেদি পরানো হাত থমকে যায়। মেহজাবিন এসব কি বলছে? তার হয়তো কোনো আন্দাজও নাই তাওসিফ ভাইয়ার ব্যক্তিত্ব কেমন। আমার নিজের ভাইরা ওনার জুনিয়র। তাদের কাছে যেমন ইঙ্গিত পেয়েছি, সব ব্যাপারে তিনি সমঝোতা করার মতো মানুষ নন। মেহজাবিন তার কল্পনার ঘোড়া দৌড়চ্ছে ভুল পথে নয়তো। অপরিপক্ক ছেলে মানুষের কল্পনা। বললাম, তোর কথা উনি বললেই শুনবেন এমন মনে হবার কারণ? লাজুক জবাব আসে। উনি তো আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন, মনে হচ্ছিল পারলে সেদিনই বিয়ে করে নেবেন। আমি গম্ভীর হলাম। মেহজাবিনকে আমার চেয়ে ভালো কে চেনে? বললাম, কারো সম্পর্কে বানোয়াট কথা বলা অপবাদ দেওয়ার শামিল। হাদিসে আছে, মানুষ যখন মিথ্যা কথা বলে তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা মিথ্যাবাদী থেকে 1 মাইল দূরে চলে যায়। তিরমিজি শরীফের হাদিস। এ কথায় মেহজাবিন একটু কাচুমাচু হলো। তবে টিনেজারের উদ্যত হার মানার নয়। বাদ দাও তো। ও আচ্ছা, ভুলেই তো গেছি, আমার বোরকাগুলো অনলাইনে অর্ডার করেছিলাম, খুলে দেখা হয়নি। একটু প্যাকেটগুলো খোলো না আপু। আমি বিছানার কোণা থেকে কুরিয়ারের প্যাকেট খুলে হতভম্ব। সেই লেভেলের ডলার, চুমকি, এমব্রয়ডারির ঝাঁকানাকা কাজ করা গাউন বোরকা। থমথমে মুখে বললাম, এসব বুদ্ধি তোকে কে দিল? এগুলো বোরকা?
চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বোরকাগুলো দেখছে মেহজাবিন। বোঝাই যাচ্ছে ব্যাপক মনে ধরেছে। হাসি মুখে বলল, ওমা, জানো না বিয়ের পর বোরকা পরতে হবে? এরকম বোরকা? তুই শিওর ওনারা অ্যালাউ করবে? কেন, ও বাড়ির দুই ভাবি তো এগুলোই পড়েন। আমি কিছু বলার আগে বেজে ওঠে মেহজাবিনের ফোন। তাওসিফের ছোট বোন সঞ্জিদার কল। মেহজাবিন ইশারা করে ওর কানে ধরতে। আমি রিসিভ করে ওর কানে নিয়ে ধরলাম। কি নিয়ে আলাপ চলছে জানি না, দেখলাম আস্তে আস্তে বিদীর্ণ হয়ে যাচ্ছে মেহজাবিনের মুখটা। কথা শেষ হলে ও ইশারা করল। ফোনটা সরিয়ে নিলাম। তীক্ষ্ণ চোখে চেয়ে দেখছি টলমল করছে নব্য তরুণীর আবেগ ভরা আঁখি। উদ্বিগ্ন গলায় বললাম, কিরে, কোনো সমস্যা? চুপচাপ নাক টানছে মেহজাবিন, মুখে কোনো কথা নেই। আমি বিরক্ত হয়ে বললাম, আচ্ছা, বলতে না চাইলে নাই, গিয়ে শুয়ে পড়। রাত জাগলে চোখের নিচে তোদের সো কল্ড ডার্ক সার্কেল পড়বে। আমি উঠে যেতে গিয়ে থমকালাম ওর কাঁদো কাঁদো আওয়াজে। আপু, আরে বলে ফেল না। সানজি আপু বলেছিল বিয়ের পর আমাকে একদম সরগী পর্দা করতে হবে, ঠিক তোমার মতো। কোনো কাজিনের সামনেও দেখা দিতে পারবো না। কালো বোরকা, হাত মোজা, পা মোজা পরতে হবে। আমার চোখ মুখ উজ্জ্বল হলো সস্নেহে। এ তো ভালো কথা মেহজাবিন, আলহামদুলিল্লাহ বল। এমন বর কজন পায় যে স্ত্রীর পর্দার ব্যাপারে সচেতন? তুই তো ভাগ্যবতী। তবে মেহজাবিনের চোখে মুখে ভাগ্যবতী হবার আকাঙ্ক্ষা দেখা গেল না। বলল, তুমি না হয় কালো, তাই ঢেকে ঢুকে চলো। আমি কেন এত ঢেকে চলব? আমি তার ব্যাখ্যায় রীতিমতো হতভম্ব। তুই এটা কি বললি? প্রতিটি বালেগ মুসলিম নারীর জন্য পর্দা করা ফরজ। এর সাথে সৌন্দর্যের কোনো সম্পর্ক নেই। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, হে নবী, মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন সাধারণত যা প্রকাশ থাকে তাছাড়া নিজেদের আভরণ প্রদর্শন না করেন। সূরা নূর আয়াত 31। মেহজাবিন আর কিছু বলল না। কেমন যেন বিষণ্ণ মনে সে উঠে চলে গেল ঘুমাবে বলে। সকাল থেকে মা চাচির সাথে আমি কিচেনে আছি। কখন কে হুট করে ঢুকে পড়ে সেই ভয়ে কিচেন থেকে বের হয়নি। উল্টো লম্বা খিমারের নিচে গরমে সেদ্ধ হচ্ছে। ছোট আয়োজন হলেও মানুষ নেহাত কম নয়। মেহজাবিনের নানা বাড়ির দিক থেকে মুরব্বীরা এসেছেন। আঙিনায় রান্না বাড়া হচ্ছে। আমরা ভেতরে হালকা নাস্তা, পিঠা, মিষ্টি আইটেম বানাচ্ছি। জুম্মার আগে তারা এসে পড়লেন। তাওসিফের মা বোন এসে মেহজাবিনের খোঁজ করছেন। আমাকে চাচি পাঠালেন ওর ঘরে। সকাল থেকে ও নিজের ঘরেই তো ছিল। আমি এসে পেলাম না। নজরে পড়ল টেবিলের উপর বই চাপা দেয়া কাগজে চিঠি লেখা। আব্বা, আম্মা, আমাকে মাফ করিও। আমি এখানে বিয়ে করব না। কিভাবে কি করবে জানি না। বিয়ে বন্ধ করিও। আমি যেখানেই আছে নিরাপদে আছে। সময় মতো চলে আসব। ইতি মেহজাবিন। মাথার উপর আকাশ ভেঙে পড়ল যেন। ইন্নালিল্লাহ, এটা কি হলো? চাচার মান সম্মানের কথা ভাবল না মেয়েটা? তুই নারাজি তো ওনারা আসার আগেই জানাতে পারতে, তাহলে এত বিব্রতকর পরিস্থিতি হতো না। ঘটনা চাপা রইল না, সবাই জেনে ফেলল। চাচা মাথা নিচু করে বসে আছেন বরপক্ষের সামনে। তাওসিফ ভাইয়ের আম্মা খুব চেতেছেন, বোঝাই যাচ্ছে। তার বিশেষ পছন্দের পাত্রের প্রত্যাখ্যান মানতে পারছেন না। তাওসিফের কথা। বিয়েবাড়ির আবহ থমথমে হয়ে উঠেছে টের পাচ্ছি। অন্দরের ভেতর থেকে লাইভ আপডেট পেয়ে যাচ্ছি হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে। আম্মা মহা অপমানিত বোধ করছেন। এমন ফাজিল মেয়ে বাবা মায়ের মানসম্মানের কথা দুবার ভাবেনি। দুই পক্ষের লোকজনকে নাকানি চোবানি খাওয়ালো। সানজিকে লিখলাম, আম্মাকে বল আমার সাথে কথা বলতে। আম্মা এলেন, কিছুটা লজ্জিত। আমি তাকে একটু নিরিবিলি সরিয়ে নিয়ে মৃদু গলায় বললাম, আপনি লজ্জা পাচ্ছেন কেন আম্মা? যা হয় আল্লাহ পাকের নির্দেশেই হয়। এ বাড়িতে আমাকে শাদী করানোর নিয়তে নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক নিয়ত পুরা করে দিবেন। আপনি আমাদের তরফ থেকে ইসহাক চাচার বড় কন্যা তাহমিনার জন্য প্রস্তাব পাঠান। অভিভাবক এবং কন্যার সম্মত থাকলে আজ বাদ জুম্মা শাদী সম্পন্ন হবে ইনশাল্লাহ। কাছেই দাঁড়িয়েছিল সানজি, মুখ টিপে হাসছে। পরের কাজগুলো সমাধা হলো বেশ দ্রুত। ছেলে মেয়ে পরস্পরকে দেখার প্রস্তাব দেওয়া হয়েছিল, দুজনেই নাকচ করে দিয়েছি। তাহমিনা সম্পর্কে যা জানার প্রয়োজন আমি ইতোমধ্যে জেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার জন্য তা যথেষ্ট। তাহমিনাও আমার সম্পর্কে জানে। বিয়ে পড়ানো হলো। বিদায় লগ্নে কালো বোরকায় মোড়ানো নববধূকে এনে আম্মার পাশে দাঁড় করিয়ে বললাম, নাও তোমার সবচেয়ে পিচ্চি বেটার বউ, দোয়া করে দাও। আম্মার চোখে মুখে এখন সন্তোষ। আমাদের দুজনের দুই হাত ধরে দোয়া করলেন। পুত্র মনমতো জীবনসঙ্গী খুঁজে পেয়েছে, আলহামদুলিল্লাহ। নববধূর প্রশান্ত মুখের ভাঁজে লজ্জার আভাস। তাতে তার শ্যামলা মুখের সৌন্দর্য যেন পূর্ণ হয়েছে। আমার কাছে সে এক অপরূপা। আর চোখে বহুবার তাকিয়েও তার নজরে আবদ্ধ হতে পারেনি। তাই মনে মনে জানতে চাইলাম, বিবিজান, আপনার বর পছন্দ হয়েছে তো? না দেখে যে কবুল বলে দিলেন। পরের গল্প, কোণে দেখা। এটি একটি অনুগল্প। তার আদুরে নাম জাহরা, দারুণ চঞ্চল।
এটা ফেলছে, ওটা ঢালছে, তেলের শিশি উল্টাচ্ছে, তাতে পিছল খাচ্ছে বুয়া। ভাতের ডেকচির ভেতরে শ্যাম্পু গুলিয়ে বসিয়ে দিচ্ছে। মায়ের জীবন ভাজা ভাজা, লাঠি নিয়ে তেরে এলে তরতরিয়ে পেয়ারা গাছে উঠে বসে থাকে। ঘষায় ঘষায় কত সালোয়ারের হাঁটু নাই হলো তার ইয়ত্তা নেই। দাদু বললেন, লম্বা লম্বা করে হাফ প্যান্ট বানিয়ে দাও। এখনই কি এত ঢাকাঢাকির বয়স হয়েছে? সামলাতে পারে না, অনর্থক অপচয়। মাসুমা শোনেন না। স্বামীকে বলে দেন টেট্রনের শক্ত কাপড় আনবে, পপলিন না। তাতে 2 দিন বেশি টেকে, এই আর কি। বড় ভাইয়ের সাথেও সারাক্ষণ হাড্ডাহাড্ডি হাঙ্গামা লেগে আছে তার। মাসুমা মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে আস্ত তেলের শিশিয়ে মাথায় উপুর করে ঢেলে কাঁদতে বসেন। আল্লাহ রব্বুল আলামিন শান্তি দিন, স্বস্তি দিন। জাহরার বড় ভাই শামীম, তার সাথে একই মাদ্রাসায় হিফজ করছে ফাইয়াজ। মাঝে মাঝে দুপুরবেলা একছোটে বাসায় খেতে চলে আসে দুজন। খাবার দাবার বেড়ে দিয়েও শান্তি নেই। সেদিন দেয়া হলো মিষ্টি। জাহরা এসে মিষ্টি দিতে গিয়ে সেটা ফেলল গ্লাসের পানিতে। সবাই হাসছে। ফাইয়াজ বলল, এমন করে কাজ করলে তোকে বুঝি কেউ বিয়ে করবে? আরে তুমি এমন দাড়ি ছাড়া ন্যাড়া গালে কেউ বুঝি তোমাকে বিয়ে করবে? দুজনের ঝগড়ার তুমুল পর্যায়ে জাহরার বাবা এসে তাকে কোলে তুলে ভেতরে নিয়ে গেলেন। সে তখন কেঁদে কেঁদে নালিশ শোনাচ্ছে আব্বুজির কাছে। কিছু তো বানানোও বটে। বানিয়ে বানিয়ে বললে যেন কি হয় মামনি? মুত্তাকিন প্রশ্ন করেন। অপরাধীর মতো বাপের কাঁধে মাথা কাত করে দেয় জাহরা। বিড়বিড় করে বলে, ওরাই তো খ্যাপালো। মিষ্টিতে একটু পানি লাগলে কি সমস্যা? ধুয়ে তো সাফ হলো, তাই না? নীরব হাসিতে গা কাঁপছে মুত্তাকিনের। মেয়ে টের পেলে বিষম বিপদ। এদিকে চেপে রাখাও দায়। 17 বছর পরের কথা। আজ জাহরাকে দেখতে আসবে। সব ঠিকঠাক থাকলে একদম আক্ত। সময়ের স্রোতে সেদিনের দুরন্ত বালিকা আজ পরিপূর্ণ যুবতী। না আছে ছুটোছুটি, না আছে জোরগলায় চেঁচামেচি। তার 2-3 জন সমবয়সী সখী যারা ছিল তারাও এসেছে। যদি আক্ত হয়, মেয়েকে একটু মেহেদি পরাবে, সাজাবে একটু। রোজ রোজ তো কারো বিয়ে হয় না। বাসর ঘরে 2টো চেয়ার আর টেবিল। টেবিলে রাখা চা, মিষ্টি। যাহারা নিজেকে সম্পূর্ণ মুড়িয়ে নিয়েছে। যা সে পরে ঘরের বাইরে যেতে। কেবল নিকাবটা পড়তে দেয়নি শামীম। যেহেতু পাত্রের সাথে উপস্থিত আর কোনো পুরুষ নাই, পাত্রের অধিকার আছে কন্যাকে দেখার। শামীম তাকে ধরে এনে চেয়ারে বসিয়ে দিয়ে গেল। কানে কানে বলল, ভালো করে মেহমানদারি করিস, বদনাম যেন না হয়। পুরুষের সামনে যার নিকাব দিয়ে অভ্যাস, সে জানে নিকাব ছাড়া কতটা অস্বস্তিকর অনুভূতি হয়। যাহারা সেটা দূর করার জন্য নত মস্তকে মিষ্টি তুলে দিতে যায় প্লেটে। কাঁপা কাঁপা হাতে অবধারিতভাবে তা ধপাস করে পড়ল গ্লাসের পানির ভেতরে। কি লজ্জা! যাহারা লজ্জায় যখন মুখ লুকানোর জায়গা খুঁজছে, আরেকজন তখন কলবর করে হেসে ফেলল। যাহারা টপ করে তাকালো। কি যেন পরিচিত একটা ব্যাপার আছে হাসিটাতে। হাসির ঝাপটা কমে আসতেই ফাইয়াজ আস্তে করে এগিয়ে আসে। যাহারার কানের কাছে মুখ রেখে বলল, ম্যাডাম, আপনি তো এখনও পানির ভেতরে মিষ্টি ফেলা বহাল রেখেছেন, তবে আমার গালে কিন্তু এখন দাঁড়িয়ে আছে। হতভম্ব যাহারা এক লাফে উঠে ঘরের ভেতর ভোঁদর। তারপর ভেজা মিষ্টি নিজেরাই খান। পরের গল্প হাডুডু। মঞ্জুরার বিয়ে। আর সে কিনা তা জানেই না। ফুপির বাসায় বেড়াতে এসেছে আজ সপ্তাহ গড়ালো। মঞ্জুরাদের পরিবারের কঠিন পর্দা। দাদাবাড়িতে সব কাজিনেরা একজোট হলে কত মজাই না হতো। কাছাকাছি বয়সের এক পাল পোলাপান। চাচিরা সারাদিন রান্নাঘরে, ফুপিরা যতটা পারেন সাহায্য করছেন। বিশাল পাকের ঘরের তোলা উনুনগুলোতেও রান্না বসানো লাগত। এই বড় ডেক, একবারে 5 কেজি গোস্ত। বড় চাচির স্বাস্থ্য মাশাল্লাহ। মশলা কষানো, পোলোর চাল নাড়াঘোটা। ওনার মতো আর কেউ পারত না। এরপরেও মাঝে মাঝে বড় চাচাকে ডেকে আনতেন। পুরুষেরা এই ভারী নাড়াচাড়ার কাজটা ভালো পারে। এরপর মঞ্জুরারা বড় হলো। পর্দার বয়সে পা দিতেই ছেলে মেয়ে কাজিনদের দেখাদেখির পথ বন্ধ। তাতে তাদের দুষ্টুমির রাস্তা পুরো যে বন্ধ হয়েছে তা কিন্তু নয়। পিচ্ছি ভাই বোনগুলো দুতিয়ালির কাজ করে মাঝে মাঝে। ভাইদেরকে জ্বালায় বোনগুলি। আজানের আগেই বোনদের জোহরের সালাত শেষ। কাজেই ছেলেগুলি জামায়াতে বেরোলেই তারা গিয়ে এক একটা কাণ্ড করে আসে। বাক্সবন্দি তালাপোকা স্কচ টেপ এঁটে বেশ করে গিফট পেপারে মুড়ে নিরীহ ভঙ্গিতে টেবিলে ফেলে আসা। কখনো বা 1 প্লেট লোভনীয় রসগোল্লা ঢাকা দেয়া থাকে। ডাক্তার চাচার ব্যাগ থেকে চুরি করা খালি সিরিঞ্জে লবণ গোলা পানি ভরে রসগোল্লার ভেতরে একটু ইনজেক্ট করে দেয়া। এসব বাদজামির নেত্রীর স্থানে আছে মঞ্জুরার নাম। তার আপাত নিরীহ আলাভোলা মুখ দেখে বোঝার উপায় নেই পেটের ভেতরে এত দুষ্টুবুদ্ধি। 1 বার, 2 বার, 3 বার ধরা খেতে খেতে ভাইগুলোও চালাক হয়েছে। তাহমিদ ছোট্ট আবদুল্লাহকে পাঠালো ভেতরে। বড় মামির কাছ থেকে তালা চাবি নিয়ে আয় বল, তাহমিদ ভাই চেয়েছে। দরজায় তালা দিয়ে তারা নিশ্চিন্তে এবার বের হলো। ফিরে এসে আবিষ্কার করল জানালা খোলা ছিল। সেখান দিয়ে পানি ঢেলে বিছানা ভিজিয়ে রাখা হয়েছে। কেমনটা লাগে?
এবার বেচারাদের মেজাজ বিগড়াল, নালিশ চলে গেল মামিদের কাছে। মঞ্জুরার বাবারা 3 বোন 4 ভাই, তাহমিদের মা সবার বড়। ওপরের 2 ভাইয়ের ঘরে কোনো মেয়ে নেই। বোনদের মাঝে বড় মারিয়ামের ঘরেও প্রথম সন্তান তাহমিদ। 3 নম্বর ভাইয়ের ঘরে যখন মঞ্জুরার জন্ম হলো, বাড়িতে যেন খুশির জোয়ার বয়ে গেল। সবার বড় কন্যা হিসেবে পুতুলের মতো মেয়েটা সীমাহীন আদরে প্রশ্রয়ে বড় হয়। এরপর আরও বোন হলেও সে হয়েছে তাদের পালের গোতা। মঞ্জুরা ছোট থেকে বেজায় ডানপিটে, তেমনি বুদ্ধিও বড় বেশি মাশাল্লাহ। বয়সে বড় হয়েও তাহমিদরা প্রায় নাস্তানাবুদ হতো তার দস্যিপনার কাছে। 2-4টা কিলচর দেবারও উপায় নেই। তার এক ভ্যাঁতে পুরো বাড়ি হাজির, মেরেও জিতত, কেঁদেও জিতত, এমন এক দশা। এই অতিষ্ঠ শত্রুরানি একদিন হুট করে অন্তরালে আবদ্ধ হল। সেদিনটাও বেশ মনে আছে তাহমিদের। সকালবেলা স্কুলে এগিয়ে দিয়ে গেল, বিকালবেলা তাদের উঠোনের রোজকার খেলার আসরে মঞ্জুরা নেই। তাহমিদ বল খেলতে বেরোচ্ছিল, গা করেনি। তবে সেদিনের পর থেকে আর যখন মঞ্জুরার দেখা পাওয়া বন্ধ হয়ে গেল, সে পিচ্চিদের ডেকে জিজ্ঞেস করল, তোদের বড়বাবু কই, বেড়াতে গেছে? না তো, ঘরে। ঘটনা কি, খেলাধুলা বন্ধ? আম্মা বলেছে মঞ্জুরা বুবু আর উঠোনে নামবে না। তাহমিদ হাদার মতো তার মাকে গিয়ে ধরল। মঞ্জুর কি হয়েছে, খোঁজ নিয়ে আসো তো। তাদের বাড়ি পাশাপাশি উঠানে। মারিয়াম কারণটা জানেন, ছেলেকে কেমনে বলবেন? লজ্জামাখা গলায় বললেন, মঞ্জু বড় হয়েছে বাবা, পর্দা শুরু করেছে, আর তোদের সামনে আসবে না। তাহমিদ একটু স্তব্ধ হয়ে বলল, ও। মুখে বলল বটে, মনটার ভেতরে কেমন খালি খালি অনুভূতি হলো। এটা আল্লাহর বিধান তাহমিদ, নিজেকে শান্ত করল সে। কিন্তু স্বভাব তো কিশোরীকে ছাড়ে নাই। ছোটগুলোকে দিয়ে সে অনবরত ভাইগুলোকে জ্বালাতনের ওপর রাখে। বিছানা ভিজিয়ে দেবার অপরাধটা একটু বেশি বড় ছিল। তাহমিদরা মামির কানে তার কন্যার কুকীর্তি পৌঁছে দিল বাধ্য হয়ে। এরপর অন্দরে কি হলো জানা নেই। উৎপাত বন্ধ, শান্তশিষ্ট ঘরবাড়ি। তাহমিদ উসখুস করে। সবচেয়ে ছোট বোন রাদিয়াকে ডেকে এনে চুপি চুপি বলে, মঞ্জু কই রে? বাবুরে, মামি অনেক পিটনা দিছে, ব্যাট দিয়ে হাতে মারছে। ভরকে যায় তাহমিদ। মারছে? বড় মামি? মেজো মামি থামাইতে পারে নাই? না, দরজা ভেতর থেকে আটকে আনিছিল। তাহমিদের মন খারাপ হয়ে যায়। অনেক কাঁদছেও, অনেক। একদিন না খাইয়াছিল, পরে বড় আম্মা জোর করে খাওয়াইছে। আচ্ছা, জোহরের নামাজের পর বড়ইতলায় আসিস তো। তাহমিদ চুপি চুপি কটকটি আর নোনতা বিস্কুট কিনে আনে, রাদিয়ারে দেয়। মঞ্জুরার অনেক পছন্দ এগুলো। মিনিট 10 পরে রাদিয়া ফ্রকের তলায় সব লুকিয়ে ফুপিদের আঙিনায় আসে। তাহমিদের ঘরে এসে সবকিছু বিছানার ওপর রাখে। বুবু বলছে এগুলা নিবে না। অভিমানীর বিপুল অভিমান সেদিন থেকে তার যাবতীয় চাঞ্চল্য স্তিমিত করে। গৃহবন্দিত্ব বরণ করে মঞ্জুরা। বছর 8 কেটে গেছে। বোনদের নিকাবের আড়ালে ঢেকে রাখা চোখ যদিও ভাইরা কদাচিৎ দেখে ফেলে, এর বেশি সুযোগ নাই বোনদের দেখার। বেরোবার সময় হাত মোজা, পা মোজা, কালো বোরকা পরা, মুখের ওপর মাথা থেকে ঝোলানো নিকাবে ঢেকে রাখা মুখ দেখে আলাদা করে কাউকে চেনার উপায় নেই। কিন্তু ছোটবেলার বিশেষ স্নেহধন্য অভিমানী বোনটার জন্য তাহমিদের এখনও মনটা আকুলি বিকুলি করে। কেমন দেখতে হয়েছে মঞ্জুরা, বিয়ের বয়স হয়েছে, মামা তো ছেলে খুঁজছেন। তাহমিদকেও বলা আছে ভালো পাত্রের নিশানা পেলে জানান দিতে। কিন্তু ঘরে বরে মেলে না। যেমন পর্দানশীল পরিবার তারা খোঁজেন, তেমন পান না। তাহমিদের মাথায় বহুদিনের ইচ্ছেরা খুন পোকার মতো কিলবিল করে। মনের কথা জিভে আনতে পারে না। কি জানি মামারা কে কিভাবে নেবেন। অবশেষে মায়ের কাছে সেটা বলে ফেলল অনেক ইতস্তত করে। মঞ্জুরার জন্য ছেলে খুঁজতে বলছে মামা। বিষে পড়ল, খুঁজবেই তো। সেলাইয়ের ফোর তুলতে তুলতে জবাব দিলেন মারিয়াম। আম্মু, কথাটা কিভাবে বলবে বুঝতে না পেরে থেমে গেল তাহমিদ। মারিয়াম এবার মুখ তুলে ছেলের দিকে তাকালেন। এর আগেও 2-4 বার মঞ্জুরার খোঁজ খবর করেছে ছেলে, পাত্তা দেননি। আজ কেমন সন্দেহ হলো। কি বলবি, বলে ফেল। না, মানে বলছিলাম কি, মঞ্জুরা তো এই বাড়ির মেয়েদের মধ্যে বড়। তো মানে মেয়েটাকে আমরা বাড়িতে রেখে দিতে পারি, মানে বললাম আর কি। ছেলের কাঁচোমাচো মুখের দিকে চেয়ে মারিয়াম হঠাৎ হেসে ফেললেন। উঠে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, মঞ্জুরাকে পছন্দ? ছেলে লাজুক হেসে মুখটা নত করল। আমারও অনেক পছন্দ, তবে তুই না বললে এমন চিন্তা মাথায় আসতো না। কিন্তু তুই তো ওকে সেই পিচ্চিকালে দেখেছিস, না দেখে এমন ইচ্ছে? একেবারে বিয়ের পর দেখব, মনে মনে বলল তাহমিদ। মুখে বলল, দেখতে হবে না, বাইরের চেহারাটা কোনো ব্যাপার না মা, তবে সে দেখতে চাইলে সেটা ভিন্ন কথা। তারপর কথাটা একে একে সবাই জানল। মঞ্জুরার কানেও গেল। তার তো লজ্জায় দফা রফা। সেই শৈশবের কাজিনকে যুবক বয়সে স্বামী হিসেবে পাওয়া কি ভয়ঙ্কর। কাজিন মহলে এই নিয়ে 2 পক্ষই সরগরম। আজ সেই বিয়ে। ফুপির বাড়িতে এসে মায়ের কাছ থেকে সব শুনে তার মতামত জানতে চাওয়া হলো। মঞ্জুরা বাপমার উপর ছেড়ে দিয়েছে। তার জানা মতে তাহমিদের চেয়ে ভালো ছেলে আর হয় কিনা সন্দেহ।
তার পরপরই বিয়ের আয়োজন। বিকেল নাগাদ বিয়ে শেষ। কত অল্প সময়ের মধ্যেই 1 বচন থেকে সে 2 বচন হয়ে গেল। আজ রাতে তাহমিদের ঘরে তার নবপরিণীতার প্রথমবারের মতো থাকতে আসা। মঞ্জুরার হাত পা ঘেমে শেষ। বালেক হবার পর থেকে পুরুষ মানেই হিজাব, আর সেই তার মাথায় আজ সামান্য ওড়নামাত্র। কাজিনরা তাকে হালকা করে সাজিয়েও দিয়ে গেছে। দরজা খোলার শব্দ হতে মঞ্জুরা দাঁড়ানো অবস্থায় চট করে ঘুরে পিঠ দিয়ে দাঁড়ালো। আজ তো একটা যুবা পুরুষের মুখোমুখি হবে কেমনে? লজ্জা। তাহমিদ তার বউয়ের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। মনের ভেতরে বিপুল ব্যাকুলতা। ওই মুখটা একবার দেখতে চায়। 8 বছরে সদ্য তরুণীর মুখশ্রী কতটা বদলেছে। মঞ্জুরার পেছনে গিয়ে দাঁড়ালো সে। স্পষ্ট ভাষায় সালাম দিল। নতমুখী মেয়েটা বিড়বিড় করে জবাব দিল। কণ্ঠস্বরের কাঁপুনি ঢাকতে পারেনি যদিও। তাহমিদ ওর কানের কাছে মুখ নিয়ে বলল, এত লজ্জা? মঞ্জুরার সাথে যাচ্ছে না, যে মঞ্জুরাকে তুই তুই করে বলতাম। মঞ্জুরার শ্বাস পড়ছে নার্ভাস। মুখে জবাব নেই। তাহমিদ ওর 2 কাঁধে হাত রেখে আস্তে আস্তে নিজের দিকে ঘোরালো। মঞ্জুরার কাঁপছে ঠোঁট, নাকের পাটা ফুলে ফুলে উঠছে। লাল হয়ে আসা গাল দুটো জানান দিচ্ছে লজ্জা আর সংকোচ। ঘন ঘন ঢোক গিলছে, মুখ শুকিয়ে কাঠ। তাহমিদ কোনো কথা না বলে সতৃষ্ণ নয়নে অপলকে চেয়ে রইল যুবতী মঞ্জুরার মুখের পানে। ফিসফিস করে বলল, মাশাআল্লাহ, কত সুন্দর হয়ে গেছে আমার প্রেয়সী। ঝটকা খেয়ে তাকালো মঞ্জুরা। চোখাচোখি হতে আবার নজর নামিয়ে নিল। ওইটুকু সময়েই তার চোখের জিজ্ঞাসাটুকু পড়ে ফেলল তাহমিদ। তুমি আমার স্বপ্ন মঞ্জুরা, যখন থেকে আড়ালে চলে গেছ আল্লাহর কাছে তোমাকে চেয়েছি। ইস, প্রেয়সী না ছাই, আপনার জন্য মার খেয়েছিলাম, ভুলে যায় নাই। তাই বিয়েতে রাজি হলে কেন তবে? প্রতিশোধ নিতে। তাহমিদ বড় বড় চোখে দেখছে নববধূকে। চোখে সেই একই দুষ্টুমির ঝিলিক ফুরিয়ে যায়নি। সেটা কেমন? অবলীলায় বিছানার পাশের টেবিলে ঢেকে রাখা গ্লাসের পানি উপুর করে বিছানায় ঢালল মঞ্জুরা। এই যে এমন খিলখিল করে হাসছে। তাহমিদ মুগ্ধ হয়ে চেয়ে আছে। তবে সে বাহ্যত গম্ভীর মুখে বলল, এটার জন্য কি শাস্তি হয়েছিল মনে আছে তো, তাই না? এখন তো সেটা পারবেন না। কেন পারবো না? আমি তো এখন আপনার। কথাটা মঞ্জুরা শেষ করতে পারে না। হঠাৎ লজ্জা পেয়ে যায়। বউদের কি শাস্তি দেওয়া যায় না মঞ্জুরা? তাদের জন্য বরাদ্দ শাস্তিটা অন্যরকম হয়। সেটা কি বলতো? মঞ্জুরা এবার নিজের ভুল বুঝেছে। সেদে সেদে নিজের বিপদ ডেকে আনা কাহাকে বলে। এক লাফে বিছানায় উঠে ওই পাশে লাফিয়ে নামল সে। না, একদম না। কি না? তাহমিদ হাসি চেপে এগোচ্ছে। কাছে আসবেন না, আপনি না অনেক ভালো ভাইয়া। ভাইয়া? আমি তো ভাই না, তোমার বর। বিছানা ভেজানোর শাস্তিটা আগে দেই। ছিপছিপে তরুণী বিদ্যুৎ বেগে বিছানা ঘিরে হাডুডু খেলে চলেছে স্বামীর সাথে। জগতে এমন বাসর ঘর কেউ কখনো দেখেছে কিনা সন্দেহ। পরের গল্প শাহনজর। হঠাৎ করে বিয়ে। সত্যি বলতে কি, হঠাৎ করে কিছুই হয় না। সবই আল্লাহ পাকের হুকুমে তার ধার্যকৃত সময়ই হয়। তবু আমরা মানুষেরা নিজেদের প্রত্যাশা বা প্রস্তুতি ডিঙিয়ে যা ঘটে সেটার নাম দিয়ে ফেলি হঠাৎ। এভাবেই অকাল মৃত্যু, সময়ের আগে ডেলিভারি, হুট করে বিয়ে, কত শত ধারণা উগরে দিয়ে দিন যাপনে। তো যেভাবেই বলি, আগাম কোনো জানান না দিয়ে আমার বিয়েটা হলো। তাই হঠাৎ বিয়েই বলে ফেললাম। ছেলেকে আমি দেখিনি, ছেলেও আমাকে দেখেননি। দেখলে কি রাজি হতেন? নিজের 1 পোঁচ গাঢ় শ্যামবর্ণের জন্য 2-4টা প্রস্তাব শুরুতেই ভেঙে চুরমার হয়ে গেছে। সেজন্যই আমার ঠিক বিশ্বাস হচ্ছিল না। ছেলে আমাকে না দেখে বিয়ের মত দিয়ে ফেললেন কি ভেবে? আমার শাশুড়ি আম্মা আর ননদ এসে আমাকে দেখেছিলেন অবশ্য, আর আমার মুখের দিকে তাকিয়ে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে কেঁদেও ফেলেছিলেন। ওনার বড় মেয়েটা পানিতে ডুবে মারা গেছে 10 বছর বয়সে। বেঁচে থাকলে আমার বয়সী হতো, এমনটাই তার ভাষ্য। তার চেয়ে বড় কথা, আমার সাথে নাকি তার চেহারার 14 আনা মিল। আনার হিসাব তো আমি বুঝি না। 16 আনা যদি পুরোটা হয় তাহলে আন্দাজ করছি মিলটা হয়তো ব্যাপক বেশি। কিন্তু স্নেহময়ী জননী তার মাতৃত্বের সরল নজরে যে ত্রুটিগুলোকে উপেক্ষা করে গেলেন, তার পুত্রকে প্রেমময়ী স্ত্রীর ভূমিকায় সৌন্দর্যের সেই প্রচলিত ঘাটতিগুলো ছাড় দিতে পারবেন? মাতৃ আজ্ঞা অবলীলায় মেনে অপরিচিতাকে কবুল করে নেয়া ঠিক বুঝে উঠতে পারলাম না। আমার বাপের বাড়িতে মোটামুটি স্বস্তির সুবাতাস বয়ে গেল। কাজিনদের ভেতরে বয়সে বড় ছিলাম। আমার জন্য কনিষ্ঠা সুন্দরীদের পাত্রস্থ করা বিলম্বিত হচ্ছিল। কাজেই বিবাহ সমাথা হতেই সবাই হাঁপ ছেড়ে বাঁচল। কেউ কেউ আড়ালে আবডালে গুজুর গুজুর করতেও ছাড়ল না। নিশ্চয় ছেলের কোনো সমস্যা আছে, না হলে জিনাতকে পছন্দ করল কেন? যাই হোক, রহস্য উদ্ঘাটনের সুযোগ পেলাম না। আমার বর প্রাইভেট জব করেন। খুব ভোরে তাকে রওনা হতে হবে ঢাকায়। ছুটি ছাড়া এসেছিলেন। বিয়ের জন্য কোনো প্রস্তুতি ছিল না, তাই ওনারা চলে গেলেন। 2 সপ্তাহ পরে আমাকে উঠিয়ে নেওয়া হবে।
শাশুড়ি ইঙ্গিত দিলেন ছেলের সাথে আমাকে তখন একেবারে ঢাকায় পাঠিয়ে দেবেন, কারণ তার নাকি একা একা অনেক কষ্ট হয়। মা বোন গিয়ে মাঝে মাঝে ঘর সংসার গুছিয়ে দিয়ে আসে। বাইরের খানাদানা পেটে সহ্য হয় না, নিজে রান্না করে, তবে কাজের চাপে অনেক সময় পেরে ওঠে না। কাজেই বউয়ের জিম্মায় ছেলেকে সঁপে দিতে তার তর সইছে না। বরকে পরিচয়ের নিমিত্তে আমার ঘরে পাঠানো হলো বিদায়ের আগে। উনি পুরোটা সময় মাথা নিচু করে রইলেন, আমার মুখের পানে চেয়েও দেখেননি। কথার ভেতরে কেবল সালাম বিনিময়, আর তার টেলিফোন নাম্বারটা জানিয়ে বলে গেলেন কোনো দরকারে ফোন করতে যেন অস্বস্তি বোধ না করি, তবে ফোন করলে নেহাত জরুরি না হলে রাত 8টার পর করলে ভালো। অফিসে অনেক ব্যস্ত থাকতে হয়, পার্সোনাল কথা বলার সময় থাকে না। উনি চলে যাবার পর আমি ঠিক বুঝতে পারলাম না ঘটনা কি ঘটল। বিয়েতে তার মত নেই, নাকি তিনি নির্লিপ্ত বেরসিক টাইপের মানুষ। এমন মানুষকে নিয়ে কি ধরনের স্বপ্ন দেখা উচিত সেটাও বুঝে উঠতে পারছিলাম না। খুব সাদামাটাভাবে আমাকে তুলে নেওয়া হলো 2 সপ্তাহ পর। সুন্নাতের অনুসরণে বিয়েতে অনর্থক অপচয়ের 2 পরিবারের কারোরই সম্মতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাধিক বরকতপূর্ণ বিয়ে হচ্ছে যার খরচ যত সহজ ও স্বাভাবিক হয়। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 24529। কনের পিতার ওপর আনুষ্ঠানিক চাপ প্রয়োগ করাও সুন্নতের পরিপন্থী। সেসব মেনেই আমি শ্বশুরবাড়ি চলে এলাম। শ্বশুরবাড়ি আসার পর অলিমার আয়োজন হলো ছোট পরিসরে। ওনার সাথে বাপের বাড়ি 1 রাত কাটানোর সুযোগ পেলাম। ছুটি খুব কম, দ্রুত ফিরতে হবে। ঢাকা যাবার সময় শাশুড়ি ও ননদ সাথে এলেন। তারা সপ্তাহখানেক থেকে সব মোটামুটি গুছিয়ে দিয়ে চলে গেলেন। 4 দেওয়ালে আবদ্ধ ফ্ল্যাট বাড়িতে টোনাটুনির সংসার শুরু হলো সেই থেকে। টোনা অবশ্য সকাল 8টার আগে বেরোন, ফিরতে ফিরতে বাদ এশা। বিয়ের মাসখানিক যাচ্ছে, আমি তাকে পুরো বুঝে উঠতে পারিনি। তিনি খুব কম কথা বলেন, মুখ তুলে কখনো তাকান না। ভাব ভালোবাসা তো আরও দূর কি বাত, তবে তার ব্যবহার খুবই মুগ্ধকর। সবসময় আমার কাজ সহজ করে দিচ্ছেন। আনাড়ি হাতের রান্নাবান্না নিয়ে কখনো কোনো অভিযোগ নেই। নিজের কাজও বেশিরভাগ নিজে করে ফেলার চেষ্টা করেন। কেবল আমার সাথেই তার যত অসহজতা। ছোট্ট সংসারের সব কাজ দ্রুত ফুরিয়ে গেলে গোসল সেরে ছোট্ট হাত আয়নার সামনে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে নিজেকে একটু দেখি। আসলেই কি আমি এতটাই অসুন্দর? স্বামী আমার দিকে চোখ তুলে চাইতেও অনিচ্ছুক। অভিমানে চোখে জল জমে। সব চাওয়া যার কাছে সেই আসমান জমিনের মালিকের দরবারেই আকুতি জানাই মনে মনে, আমার স্বামীর দিলে আমার স্থান দাও মাবুদ। এভাবেই দিন যাচ্ছে। উনি এখন 2-4টা কথা বেশি বলতে শিখেছেন। আমার বড্ড একা একা লাগে, এটা বলেছিলাম একদিন, তাই চেষ্টা করেন একটু আগে আগে ফিরতে। সেদিন আলমারিতে কাপড় গুছাতে গিয়ে চিপা থেকে বের হলো একটা ছোট্ট প্যাকেট। ভেতরে সুন্দর লাল টুকটুকে একটা শাড়ি, রূপোর গহনা, 1 জোড়া ঝুমকো, চিকন 1 জোড়া নূপুর, গলার হাড়। আমি আকাশ থেকে পড়লাম। তার আলমারিতে মেয়েলি জিনিস, তা আবার আমার অগোচরে? কি ব্যাখ্যা হতে পারে? শয়তানের কুমন্ত্রণায় প্রথমে কুধারণা হলো, সেজন্যই কি উনি আমাকে পছন্দ করেন না? চোখ তুলে তাকান না? আমি রাগে দুঃখে কাঁদলাম কিছুক্ষণ। তারপর হঠাৎ মনে হলো কুরআনের আয়াত, হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা করে কথা বলা থেকে বেঁচে থাকো। মনে মনে স্থির করলাম নিজে নিজে আন্দাজে না ভেবে সরাসরি জানতে চাইব ওনার কাছে কার নিয়তে তিনি এসব কিনে লুকিয়ে রেখেছেন। রাতের খাওয়ার পর উনি 1 কাপ গরম দুধ খান। আজকে দুধের গ্লাস নামিয়ে রেখে আমি ওনার পাশে এসে বসলাম। সংকোচ কাটিয়ে বললাম, আপনার সাথে আমার কিছু কথা ছিল। উনি একটু থমকালেন, তারপর মৃদু হেসে বললেন, বলুন, আপনার কি আমাকে পছন্দ না? উনি যেন চমকে গেলেন, অপ্রস্তুত গলায় বললেন, এরকম মনে হবার কারণ? আপনি কি আদৌ আমাকে কখনো দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে তো উত্তরটা সহজ। মহসিন এই কথায় তার লাজুক চোখজোড়া তুলে তাকালেন। বিয়ের পর এই প্রথম চোখাচোখি হলো। আগতের পর আমার নানু দুজনের মাথা চাদরে ঢেকে দুজনের সামনে আয়না রেখে দিয়েছিলেন, যাকে বলে শাহনজর। সম্পর্কে নানি বলেই নাত জামাইয়ের সাথে একটু ঠাট্টা করা। আমি সেদিন আর চোখে চেয়ে দেখেছিলাম এই সৌম্য মানবের প্রশান্ত কান্তি। তবে তিনি তাকাননি সেদিনও। আমার তো সন্দেহ ছিল তিনি আমাকে আদৌ চেনেন কিনা। মহসিন নরম গলায় বললেন, আপনার কথা তো বুঝলাম না। বোঝেননি তাই না? নাকি বুঝতে চাইছেন না? আমি না চাইতেও কেঁদে ফেলেছি। আমার মতো মেয়ে কারো স্বপ্ন হয় না। আপনার মতো মানে? মহসিন পুরোই হকচকিয়ে গেছে। এমনকি অনেকক্ষণ হলো তাকিয়ে আছেন আমার মুখের দিকে, সেটারও খেয়াল নেই বোধ হয়। আমার মতো কালো মেয়ে, এত ভেঙে বলতে হয়। মানুষ স্বপ্ন দেখে তাদের বউরা হবে দীপিকা, ঐশ্বরিয়া। রাগের মাথায় কি ছাইপাশ বলছি নিজেও জানি না। ওনার সরল চোখে রাজ্যের বিস্ময়। ওনারা কারা? ওনারা? আমি মনে মনে কপাল চাপড়াচ্ছি।
হায় আল্লাহ, উনি কোন জামানার মানুষ? আমার জবাব না পেয়ে উনি আস্তে আস্তে বললেন, আমি তো আমার স্বপ্নের আর্জি আমার রবের দরবারে পেশ করেছিলাম। কারণ জানেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই যেন স্বীয় প্রতিপালকের কাছে তার সকল প্রয়োজনের ব্যাপারে প্রার্থনা করে, এমনকি যখন তার জুতার ফিতা ছিঁড়ে যায় সে সময় যেন তার কাছেই যায়। আল্লাহ পাক আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে দিয়েছেন, আপনি আমার কাছে পরিপূর্ণ সব দিক দিয়েই। আমি অভিভূতের মতো শুনছিলাম। ঝটকা ভেঙে গেল হঠাৎ মনে পড়তেই। ছুটে গিয়ে আলমিরা থেকে বের হয়ে আনলাম উপহারের মোড়ক। এই যে, এগুলো কার জন্য তবে? মহসিন মুচকি হাসলেন, আমার হাত থেকে সবকিছু সরিয়ে দিয়ে আমার হাত দুটি ধরলেন, আস্তে করে বললেন, যদি বলি আপনার জন্য? আমার সমস্ত মন প্রাণ যেন জমে বরফ হয়ে গেল। এত সুন্দর কথা যেন কোনোদিন শুনি নাই। মিনমিন করে বললাম, তাহলে লুকিয়ে রেখেছেন কেন? বলবো, শুনলে হাসবেন না তো? হাসব কেন? মাথা চুলকে বললেন, সাহসের অভাবে। কি? আমি মানুষটা বড় লাজুক। বোধবুদ্ধি হবার পর থেকে সজ্ঞানে সরাসরি কোনোদিন কোনো নারীর মুখের দিকে তাকায়নি। ওটা এমন অভ্যেস হয়ে গেছে যে নিজের হালাল স্ত্রীর দিকে তাকানোর অনুমতি আছে এটাও মাঝে মাঝে ভুলে যাই। আমি অবাক হয়ে বললাম, ভারী আজব লোক তো আপনি। আপনাকে দেখি না কে বলল? মহসিন আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আপনার অজান্তে আপনাকে কতদিন মুগ্ধ হয়ে দেখি। আপনার ধারণা আপনি অসুন্দর। একজনের চোখে আপনি সুন্দর হলেও কি আফসোস থাকবে? সে একজন হয়তো নিজের মুগ্ধতা প্রকাশ করতে অভ্যস্ত নয়। আমি এবার লজ্জা পেলাম। উনি আমার হাতে উপহারের প্যাকেটটা ধরিয়ে দিলেন। শুধু আমার জন্য সাজবেন, কথা দিচ্ছি টানা 1 ঘন্টা কেবল চেয়ে চেয়ে দেখব। আমি তখন নিজের ছলছল আনন্দাশ্রু লুকোতে ব্যস্ত। এবারের গল্প একটা চেয়ারের গল্প। বিকেলের দিকে চারপাশ অন্ধকার করে কালবৈশাখী শুরু হয়েছে। প্রবল বাতাসের ঝাপটায় টিনের চালে টুপটাপ ছড়ছে কাঁচা আম, গড়িয়ে এসে পড়ছে উঠোনে। মীরা লাফাচ্ছে বাচ্চা মেয়েদের মতো। ভাগ্নে ভাগ্নি ভাসতে ভাসতে নিয়ে সে নেমেই পড়ল আম কুড়াতে। উঠোন ঘিরে ইউ শেপের বাঁধানো বারান্দা, কোমর সমান ইটের গাঁথনের ওপর বাকিটুকু গ্রিল। গ্রিল ধরে দাঁড়িয়ে তামাশা দেখছে বাড়ির অবশিষ্ট বাসিন্দারা। গ্রীষ্মের বন্ধে সব নরদ ননাসেরা বাপের বাড়ি এসেছে। আমার ব্যস্ততার শেষ নেই। মাগরিবের নামাজ পড়ে সবাই চা খাবে। আমরা 2 চা মিলে কিচেনে পাকোড়া বানাচ্ছি। খোলা দরজা দিয়ে উঠোনের হইচই চোখে পড়ছে। আমার 2 বছর বয়সী মেয়েটাও মহা উৎসাহে চেঁচাচ্ছে, ওই যে ফুতি আলেকতা। তাল রাখতে না পেরে 2-4 বার থপাস করে পড়েও গেল। আমার ছোট যা মুখে ওড়না চেপে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে মেয়ের কাণ্ড দেখে। মেয়েটা কার পায়ের নিচে পড়ে ব্যথা পাবে একটু ভয় ভয় লাগছে। হাজার হোক মা তো, তবুও সবার উৎসাহ আনন্দে পানি ঢালতে ইচ্ছে করল না। মনে মনে কেবল দোয়া করছি, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। ধুলোবালি খড়কুটোর ছাপটা খেয়ে না উঠলেও একসময় বিচ্ছু বাহিনীকে হার মানতে হলো। 2-4 ফোঁটা করে বৃষ্টি শুরু হলো। তারপর ছমছম বর্ষণ, সাথে গুরুম গুরুম মেঘের গর্জন। যথারীতি বিদ্যুৎ চলে গেছে। মোমবাতি, চার্জার বাতি জেলে চা নাস্তা খেতে বসেছে সবাই গোল হয়ে। শাশুড়ি আম্মা উঠে এসেছেন। কতক্ষণ থাকবেন নিজের অন্ধকার ঘরে? বড় ননাসের বর এসেছেন দুপুরে। নাইট কোচে রওনা দেবেন সবাইকে নিয়ে। মেঝ ননদ যাবে ভোরে মাইক্রো দিয়ে সিলেট। আড্ডার ভেতরে তাই ভাঙনের সুর। বাইরের ঘরে দেবর আর দুলাভাইয়ের নাস্তা দেওয়া হয়েছে। মীরার ফোন বাজছে। সে দেখে দেখে কেবল কেটে দেয়। বেচারা মনেও আর কোনোভাবেই বইয়ের নাগাল পাচ্ছে না। মেসেজ করছে, সিন করে না, SMS এর জবাব দেয় না। তারপরেও বেচারার কি ধৈর্য। আমি মীরাকে কনুই দিয়ে গুঁতো দিলাম। ফিসফিস করে বললাম, একবার তো ধরো, হয়তো জরুরি কোনো কথা বলবে। ঘোড়ার ডিম বলবে, কথা তো একটাই, কবে আসবে? আসো, একা একা ভাল লাগে না, এই তো। আমার ছোট যা নাসরিন টের পেয়ে ফোরন কাটতে এলো। হায় কিতনি প্যার। আমারও তো প্যারের দরকার নাই, আদিক্ষেতা সব। মীরা রেগে মেগে ফোন একেবারে সুইচড অফ করে রেখে দিল। নাসরিনের সাথে চোখে চোখে কথা হলো। আমার চেয়ে অনেক পরে এসেও এ বাড়ির হালচাল সে অনেকটাই বুঝে ফেলেছে। দুষ্টু হাসি তার ঠোঁটের কোণে। সকালের ট্রেনে ঢাকা চলে যাচ্ছে সেও। কাজেই ভাবখানা এমন, ঠেলা সামলাও ভাবি। সকাল 8টার ভেতরে বাসা মোটামুটি খালি হয়ে গেল। আমার সাহেবও চলে গেছেন দেবরের সাথে। 2 দিনের কিসের যেন ট্রেনিং আছে। বিদায় পর্ব মানে কান্নাকাটি। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, এরপরেও বাপের বাড়ি থেকে যেতে প্রতিবারই বোনেরা বিরাট কাহিনী করে। বড় মগ ভর্তি করে চা বানাচ্ছে কড়া করে। ফজরের আগে কিচেনে এসেছে। হালকা কিছু নাস্তা বানিয়ে টিফিন বক্সে ভরে দিলাম ট্রেনে খাবার জন্য। জামাইদের তো খালি মুখে বিদায় করা যায় না, তাদের জন্য পরোটা ডিম ভাজি।
কালকে বড় হাঁড়িতে 5 কেজি গোস্ত রান্না করেছিলাম। সেখান থেকে বক্সে আলাদা আলাদা সরিয়ে রেখেছিলাম একজনকে দিয়ে দেবার জন্য। এত কিছুর পর বড্ড ঘুম পাচ্ছে। একটু পর নুজাইরা উঠে পড়বে, সেজন্যই কড়া চায় চাঙ্গা হওয়া দরকার। রান্নাঘরের দরজা থেকে 3 ধাপ সিঁড়ি নামলে উঠুন। মীরা এসে সেই সিঁড়ির ওপর থপ করে বসল। ভাবি, চায়ের গন্ধ পাচ্ছি, আমাকেও দিও। 2 মগ চা নিয়ে ওর পাশে গিয়ে বসলাম। মীরাকে কেমন গোমরা মুখ দেখাচ্ছে। মন খারাপ? একটু। বোনদের জন্য? তুমি কেমনে থাকো ভাবি? বছরে 1 বার কি 2 বার বাপের বাড়ি যাও, কষ্ট লাগে না? না, অভ্যাস হয়ে গেছে। সত্যি? যখন চলে আসো তখন কষ্ট লাগে না? আপাদের মতো কান্নাকাটি করো না? না, আম্মাকে আগেই বলতে থাকি, কাঁদবা না, হাসি মুখে বিদায় দিবা। ও বাবা, জীবনেও পারবো না। না পারার কি, বিয়ের পর মেয়েদের জগৎটা অন্যরকম হয়ে যায়। সেখানে স্বামী নামক ভদ্রলোকটা উড়ে এসে জুড়ে বসে। হাসতে হাসতে বললাম, মীরাকে দেখে মনে হলো কথাটা পছন্দ হয়নি। পরিবার থেকে হাজব্যান্ড বেশি কাছের হয়ে যায়, এটা সম্ভব? সেটাই তো স্বাভাবিক। তোমার কি বিয়ের পর থেকে এমন মনে হতো? এই প্রশ্নটা অনেকবার শুনেছি জানো। এক সিনিয়র আপু একবার জানতে চাইলেন, মেয়েদের কাছের মানুষকে বাপ মা না হাজব্যান্ড? আমি অবলীলায় জবাব দিলাম, হাজব্যান্ড। উনি তো মানতেই চাইছিলেন না। আমি বললাম, এমন অনেক কথা থাকে যা বাবা মা বেস্ট ফ্রেন্ড কারোর সাথে শেয়ার করা যায় না, শুধুমাত্র হাজব্যান্ডকেই বলা যায়। আর আমি তো তোমার ভাইজানের সাথে কোনো কথা শেয়ার না করে থাকতেই পারি না। কেউ কোনো গোপন কথা বলতে এসে যদি শর্ত জুড়ে দেয়, কাউকে বলবেন না। আমিও বলে দিই, ভাই, আমার সাহেবকে যা বলতে পারবো না তা আমি শুনতে চাই না। যদিও আমার বকবকানির সবটা হয়তো মন দিয়ে সে শুনবেও না, তবুও সারাদিন পর ওনার সাথে মন খুলে কথা না বললে আমার বদহজম হয়ে যাবে। মীরার বিয়ে হয়েছে 5 মাস, তবে নববধূ হিসেবে তার আচরণ বেশ শীতল। বাড়ির প্রতি প্রবল টান, একবার এলে আর যেতে চায় না। আমার কথাগুলো তার ঠিক পছন্দ হচ্ছে না বুঝতে পারছি। চোখে মুখে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের শিকার শুধু সে নয়, তার অন্য বোনদের ভেতরেও এই মানসিকতা ছিল। আমি আরও কিছু বলতাম, শাশুড়ি আম্মার আওয়াজ পেয়ে থামলাম। বৌমা, নাস্তা দিবে? তড়িঘড়ি উঠে রুটি ভাজতে গেলাম। উনি ঠান্ডা রুটি খেতে পারেন না, হটবক্সে রাখলেও পছন্দ করেন না, সেজন্য ওনার রুটিগুলো বেলে রাখি, পরে ভেজে দেই। নাস্তা শেষ করে ঘরে যাবার আগে বললেন, আদার চা দিও তো, গলা খুসখুস করছে। চা বানিয়ে ঢালার মাঝখানে নুজাইরা উঠে পড়ল। রাতে ভালো করে ঘুমাতে পারেনি, সবার হই হুল্লোড়ে ঘুম পুরা হয়নি। আমি 1 বোতল দুধ নিয়ে খাওয়াতে চলে গেলাম। মীরার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়েছি, দিয়ে আসো মাকে। দুপুরে রান্নার আয়োজন করছি। ঠিকে বুয়াকে পাঠিয়েছে ঘরদোর গোছাতে। মীরা এলো খোঁড়াতে খোঁড়াতে। আমি তো অবাক। কি হলো তোমার? আম্মার ঘরে ওই স্টুপিড চেয়ারটা কেন রেখেছ এখনো? হ্যাঁ, সরসে বলল মীরা। ভালোই ব্যথা পেয়েছে। গরুর মাংস আর ভাত বসিয়েছে, সেগুলো গুছিয়ে এসে ওর পাশে বসলাম। দেখি কি অবস্থা? দেখে কি হবে? ঘরের মধ্যে সেই দাদার আমলের ধ্যাবড়া চেয়ারটা রাখার মানে বুঝলাম না। চা দিতে গিয়ে গুঁতা খেয়েছি। আম্মাকে বললাম সরাই, রাজি হলেন না। আজীব। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আস্তে আস্তে বললাম, এই চেয়ারের গল্পটাই তো করতে চাচ্ছিলাম তোমার সাথে, শুনতে চাও? মীরা স্থির চোখে চেয়ে আছে। ঠাট্টা করছে কিনা বুঝতে চাইছিল, তবে আমার মুখে হাসি তামাশার আভাস মাত্র নাই দেখে কিঞ্চিত বিভ্রান্ত হল। মিনমিন করে বলল, বললে তো শুনবই। রান্নার ফাঁকে ফাঁকে এসে বসছি সিঁড়ির ধাপে। বাইরে কলপারে ঘটাং ঘটাং পানি তুলছে বুয়া। নুজাইরা ধুলো কাদা দিয়ে খেলছে। আমি ওর মধ্যে গল্প শুরু করলাম। পরের গল্প চেয়ারের গল্প। এ বাড়িতে যখন আমি বউ হয়ে আসি, অনেক কিছুই বাপের বাড়ি থেকে অন্যরকম ছিল। রান্নার স্টাইল ভিন্ন, কথার টোন আরেক রকম, অনেক কিছুই মেলে না আমার আবাল্য বেড়ে ওঠার পরিবেশের সাথে। তবে সবচেয়ে যে বিষয়টাতে আমি অবাক হয়েছিলাম তা হলো আমার শ্বশুর শাশুড়ির 2 ঘরে থাকা। আমার কাছে এটা ছিল অষ্টম আশ্চর্য ব্যাপার, কারণ আমার নানাকে মুমূর্ষু অবস্থায়ও নানির সাথে এক বিছানায় ঘুমোতে দেখেছি। কখন কি লাগে নানি সারা রাত খেয়াল রাখতেন। নানি ছিলেন নানার চেয়ে ফর্সা, লম্বা। আমরা নানিকে খেপানোর জন্য বলতাম, নানি, নানা তো দেখতে পচা। নানি চেতে যেতেন, স্বীকার করতেই রাজি নন। তার বর তার কাছে বিরাট সুন্দর, একদম নাকি রাজপুত্র। আমরা খিলখিল করে হাসতাম। দাদা দাদির ভেতরে খুব খুনসুটি লাগত সারাদিনই, কিন্তু তাই বলে তাদেরকেও কোনোদিন আলাদা থাকতে দেখিনি। আর আমার আব্বা আম্মাকেও দেখিনি আলাদা ঘরে বা বিছানায় ঘুমোতে। তাই ব্যাপারটা আমার কাছে ছিল একদমই অভিনব। আমার শাশুড়ির ছিল বই পড়ার অভ্যেস। সংসারের কাজ শেষ করে বই পড়তেন বা ছেলে মেয়েদের সাথে গল্পগুজব চলত। শ্বশুর ছিলেন উল্টো, তার ঘুম হতে হবে নিয়ম মাফিক। মাঝরাতে উঠে তাহাজ্জুদ, তারপর ফজর জামাতে যাবেন। মূলত এই রাত জাগা আর না জাগার মাঝখানে পড়ে দুজনে 2 ঘরে থাকা।
মন মানসিকতার দূরত্ব থেকে আলাদা থাকা, আবার আলাদা থাকার কারণে দূরত্বটা ক্রমশই বাড়তে থাকা, সে এক চক্র। শ্বশুর সাহেব যতবার বাড়ির বাইরে যেতেন শাশুড়ি আম্মাকে বলে যেতেন। আসরের আজানের আগে দুপুরের ঘুম ভেঙে এসে বসতেন বিছানার পাশে ওই চেয়ারটায়। জিজ্ঞেস করতেন, কিছু আনতে হবে? শরীর কেমন? ঔষধ লাগবে? না আছে? শাশুড়ির মনোযোগ তখন বইয়ের পাতায়। হাঁ করে উত্তর দিতেন বড়জোর, সেটাও বেশ বিরক্তি নিয়ে। মা মাঝে মাঝে অসুস্থ হতেন, তার ইলেকট্রোলাইট কমে যেত। ফার্মেসি থেকে লোক এনে স্যালাইন দেয়া, পাশে চেয়ার টেনে বসে থাকা দেখে মনে হতো স্ত্রীর নির্বিকারত্ব তাকে প্রভাবিত করে না। তবে বাহ্যিকভাবে ওরকম দেখালেও আমার মনে হতো ওনার চোখের ভেতরে কিছু কষ্ট, একাকিত্ব ফুটে থাকত সারাবেলা। শ্বশুরাব্বার সাথে মা যতটা শীতল আচরণ করতেন, নিজের বাপের বাড়ির মানুষের সাথে তার ততটাই প্রাণবন্ততা ছিল। একবার ওনার সাথে মামা শ্বশুরের বাসায় ছিলাম 2 রাত। খালা শাশুড়িরা মিলে আড্ডা হচ্ছে। আনন্দমুখর হাস্যোজ্জ্বল মানুষটার মুখ গোমরা হয়ে যেত যখনই ফোন করতেন বাবা। দিনে বেশ কয়েকবার ফোন দিয়ে ফেলতেন বাবা। আমরা মজা করে বলতাম, দেখেন মা, বাবা আপনার বিরহে কাতর হয়ে গেছেন। ওনার কপালে বিরক্তির ভাঁজ পড়ত। বুঝি না বাবা, এতবার ফোন করা লাগে কেন? পরের বার ফোনটা উনি আমার হাতে ধরিয়ে দিতেন। শোনো তো কি বলে, কথা তো একটাই। কানে তুলতেই শুনতাম সেই একটাই কথা, কি গো, বাড়ি আসবা কবে? নীরবে নিভৃতে একাকিত্ব লালন করা মানুষটার অনুভূতি বুঝতে শিখলেন একসময় শাশুড়ি আম্মা, যখন মানুষটাকে চিরতরে হারালেন। আজ 2 বছর হলো বাবা মারা গেছেন। এখন মায়ের ঔষধ ফুরোলে কেউ খোঁজ নিতে আসে না। ওনাকে এসে বলতে হয়, বৌমা, এই ওষুধটা আনিও তো। বিছানার পাশে শূন্য চেয়ারটায় এখন কেউ এসে বসে না, বলে না, আজকে কেমন আছো? কিছু খাবার সন্ধ্যায়? নামাজের পর আনবো? বাড়ির বাইরে গেলে এখন কেউ বারবার ফোন করে না, কবে আসবা? আগে যেটা বিরক্তিকর মনে হতো, এখন তার অভাবে বুকের ভেতরে খাঁ খাঁ করে। কিছু নিঃসঙ্গতার নিরাময় হয় না কোনোভাবেই। আজ বোঝেন সেটা। মীরা শুনতে শুনতে তন্ময় হয়ে গিয়েছিল। দেখলাম আমার মতোই তার চোখেও পানি। বললাম, ওই চেয়ারটা মা আর সরাতে দেননি মীরা। জীবিত অবস্থায় যার অনুভূতির মূল্যায়ন করেননি, চলে যাবার পর তার শূন্যস্থান বুঝতে পারছেন। কেউ তাকে অনেক উঁচু আসনে বসিয়ে রেখেছিল, ঘিরে রেখেছিল চারপাশ থেকে। তাই তখন সবার মাঝে থাকার ভেতরে যে পরিপূর্ণতা পেয়েছেন, সেই একজনের অনুপস্থিতিতে সবথেকে কেবল শূন্যতা ঘিরে থাকবে বুঝতে পারেননি। সময় থাকতে মূল্য দিতে হয় মীরা, হারিয়ে গেলে আর পাওয়া যায় না। তোমাদের সব বোনই মা বাবার এই দূরত্ব দেখে বড় হয়েছ। ভাইদেরকে আমরা সামলে নিয়েছি, কিন্তু তোমাদের মধ্যে স্বামীকে দূরে সরিয়ে রাখার উদাহরণটা মস্তিষ্কে গেঁথে গিয়েছে। চোখের সামনে যা ঘটতে দেখেছ তা তোমাদের কম বেশি প্রভাবিত করেছে। এই শূন্য চেয়ারের গল্পটা সেজন্য তোমাদের জানা দরকার। আমি মীরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম। তার বড় বোনদেরকেও যেভাবে চোখে আঙুল দিয়ে এই শূন্যতাটুকু দেখাতে হয়েছে, তাদের পরিবর্তনের জন্য যার প্রয়োজন ছিল, মীরা কি বুঝতে পারছে তা? এই বড় এক টিফিন বক্সে খাবার ভরছি। দেবর মাদ্রাসার শিক্ষক, মেহমান এসেছে, সাথে নিয়ে খাবে। দরজার আওয়াজ হতেই মীরাকে বললাম, জায়েদ আসছে, খানাটা দিয়ে আসো। মীরা আর জায়েদ পিঠাপিঠি, দেখলে খোঁচাখুচি লাগে। এখনও খোঁচা মারতে ভুলল না ছেলেটা। কিরে মিরু, ছোট দুলাভাইরে 144 ধারা দিয়ে রাখছিস এখনো? বেচারা শ্বশুরবাড়ি হাওয়াও খাইতে পারবে না, কি অভাগা। মীরার মন পুড়ছে। সারা বিকেল সে ঘর, বারান্দা, উঠোন পায়চারি করল, অনেকটাই অস্থির। আমি ওর কাণ্ড দেখছি আড়াল থেকে। রাতের জন্য পায়েস বসিয়েছি, ধরে না যায়। নাড়ছি আর দোয়া করছি সাথে সাথে, ইয়া আল্লাহ, অন্তর গলিয়ে দাও, সুবুদ্ধি দাও মেয়েটাকে। মাগরিবের নামাজ শেষে জায়নামাজে বসে সকাল সন্ধ্যার আমলগুলো শেষ করল মীরা। অন্তর শীতল হয়েছে। সব দ্বিধা কাটিয়ে ফোনটা হাতে তুলে নিল সে, যেন তার ফোনের অপেক্ষা ছিল ওপাশের জন। এক রিঙেই ধরা সাড়া। আসসালামু আলাইকুম মীরা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? কেন, কি হয়েছে? মনোয়ারের গলায় অস্থিরতা। আমার সব দুলাভাই এসে বোনদের নিয়ে গেছে। ও, সেজন্য মন খারাপ? মনোয়ারের গলা মলিন শোনায়। জি না, সেজন্য মন খারাপ না। তাহলে? আমাকে কেউ তো নিতে এলো না, সেটাই ভাবছিলাম। মনোয়ার যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। গত 2 দিনে না হলেও 15-20 বার কল করেছে। সে প্রসঙ্গটা সে একবারও তুলল না, করল না কোনো অভিযোগ। মীরা ভেবেছিল জবাবটা হয়তো সেরকম কিছু হবে। তবে তাকে অবাক করে দিয়ে মনোয়ার বলল, তুমি চাও আমি আসি? কবে আসবো শুধু বলো। যদি বলি এখনই আসেন, পারবেন? ইনশাআল্লাহ, দরজাটা খুলে দিও। মীরা ফোন হাতে ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। আমি এসে ওর ঘরে লেবুর শরবতে 2টো গ্লাস রেখে গেলাম। মীরা গোল গোল করে চেয়ে রইল। মিনিট 5 পর সত্যি সত্যি দরজার নখ হচ্ছে। ইশারা করলাম দূর থেকে, যাও খোলো।
মনোয়ার হাসি মুখে দাঁড়িয়ে আছে ওপাশে, ফিসফিস করে বলল, এতটা দেরি করলে ডাকতে? জায়েদের মাদ্রাসার মশাগুলো কাল রাতে অর্ধেক রক্ত খেয়ে ফেলেছে। ঘুম তো দূরের কথা, আজ একটু শান্তিতে ঘুমাবো। বউ বসে বসে পাহারা দিবে নাকি বলো? মীরা মুগ্ধ হয়ে দেখছে মানুষটার হাসি, কি স্নিগ্ধ, অপাপবিদ্ধ। এ মানুষটাকে আর হাসিটাকে সে কিভাবে এতদিন উপেক্ষা করেছে। তো সবার কাছে কেমন লাগলো গল্পগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কাছে কোন গল্পটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।